সাম্প্রতিক সময়ে করোনা পরবর্তীকালে বিভিন্ন ভাইরাসজনিত রোগ, ডেঙ্গু, হাম এবং ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের প্রকোপ দিনকে দিন বেড়ে চলেছে। সেই সাথে বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগও। এইসব রোগ প্রতিরোধ প্রতিকার করার থেকেও এইসব রোগ নিয়ে জানা কিন্তু অতীব জরুরি। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি তমালিকা বিশ্বাস। আজকের আয়োজনে আলোচনায় আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার MS আত্তার, মেডিসিন বিশেষজ্ঞ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, আমাদের আয়োজনে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। কেমন আছেন স্যার? আমি ভালো আছি। আজ আমরা কথা বলবো সাম্প্রতিক কিছু রোগ নিয়ে। তাই প্রথমেই আপনার কাছে জানতে চাইবো, চারদিকে কিন্তু হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, অনেক শিশুর প্রাণহানিও ঘটছে। এই হামের প্রাদুর্ভাব এবং শ্বাসতন্ত্রের যে জটিলতা, বর্তমানে অনেক শিশু কেন এটাতে আক্রান্ত হচ্ছে? আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে শিশুদের হামের প্রভাব বেড়েছে। ইতিমধ্যে দুঃখজনকভাবে বাংলাদেশে বেশ কিছু শিশু মৃত্যুবরণ করেছে। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয় যে আপনারা জানেন যে বাংলাদেশে হামের প্রাদুর্ভাব বেশ কিছুদিন ধরে ছিল না। এটার একটা প্রধান কারণ ছিল আমাদের টিকাদান কর্মসূচি। বাংলাদেশ টিকাদান কর্মসূচিতে বিশ্বের একটা রোল মডেল হিসেবে একসময় স্বীকৃত ছিল। আপনি ঠিকই বলেছেন, করোনার পরবর্তীতে নানা কারণে আন্তর্জাতিক এবং স্থানীয় কিছু ব্যবস্থাপনার কারণে এর মধ্যে যে হামের টিকাদান কর্মসূচি যেটা ছিল চলমান কর্মসূচি সেটা ব্যাহত হয়েছে। তার মধ্যে একটা কারণ ছিল করোনা। আমাদের রুটিন ভ্যাকসিনেশনের যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো ব্যাহত হয়েছে। গ্লোবাল ফান্ডিংয়ের যে সোর্স ছিল সেটা কিছুটা সংকুচিত হয়েছে। ফলে আমাদের দেশে পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও যে শিশুদের যে টিকাদান কর্মসূচি ছিল এবং মাঝে মধ্যে টিকার একটা ক্যাম্পেইন প্রোগ্রাম হতো। যেমন করেন যারা রুটিন ভ্যাকসিনেশানে আমাদের বাচ্চাদেরকে যে টিকা দেওয়া হয় বাচ্চাদেরকে, সেই টিকাদান কর্মসূচির মাঝখানেও অনেক সময় একটা ক্যাম্পেইন করা হতো। তার যারা বাদ পড়ে গেছে এই রুটিন, মনে করেন আপনার যেই মাসে আমাদের যে প্রথম টিকাদান, দ্বিতীয় টিকাদান যে সময়ে দেওয়া হতো, সেই টিকাদান যদি কোনো কারণে মিস হয় তাহলে এই ক্যাম্পেইনে তারা টিকাগুলো পেয়ে যেত। এবং সেই সময়ে হামের ক্যাম্পেইনে আরেকটা জিনিস করা হতো যে তাদেরকে ভিটামিন A সাপ্লিমেন্ট করা। ফলে বাচ্চাদের যে সংক্রমণের শ্বাসতন্ত্রের সংক্রমণ যে কারণে হয়, প্রধানত হাম এবং জটিলতা, যে যদি ভিটামিন এর সাথে থাকে জনিত ঘাটতি যদি থাকে তাহলে এই যে শ্বাসতন্ত্রের সংক্রমণের প্রবণতা বেশি থাকে। তাই এই কর্মসূচি সীমিত হওয়ার কারণে বাংলাদেশে এবার আমরা এই যে দুঃখজনক পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে সারা দেশে। যেমন ঢাকাতে বেশি, চট্টগ্রামও এই সংখ্যা কম নয়। হামের একটা জটিলতা হচ্ছে শ্বাসতন্ত্রের সংক্রমণ। সেটা নিয়ে কিছু কিছু রোগী শ্বাসকণ্ঠের প্রদাহজনিত কারণে নিউমোনিয়া, আবার শ্বাসতন্ত্র আমরা বলি রেসপিরেটরি ফেলিওর এবং নানা জটিলতার কারণে শিশুগুলো দুঃখজনকভাবে মৃত্যুবরণ করছে। এই যে স্যার আপনি বললেন হামের পরপরই শিশুদের সাধারণত নিউমোনিয়া বা শ্বাসতন্ত্রের যে জটিলতা, এই সমস্যা তৈরি হচ্ছে, এই মতাবস্থায় তার চারপাশের মানুষের করণীয় কি? হাম একটা ছোঁয়াচে রোগ। আমরা ইপিডেমিওলজির ভাষায় এটাকে বলে তার সংক্রমণজনিত প্রবণতা, এটা বলে একটা হিসাব আছে R0 বলি আমরা যারা ডাক্তার অথবা ইপিডেমিওলজিস্ট তারা হিসাব করি। মানে একজন রোগী থেকে অন্তত 18 জন সংক্রমিত হইতে পারে। এবং সংক্রমণের প্রধান উপায় হচ্ছে মানুষের শ্বাসতন্ত্রের মাধ্যমে হয়, রেসপিরেটরি। আবার যেমন ফোমাইট অন্যান্যভাবে যেতে হয়, কিন্তু প্রধান সংক্রমণের উপায় হচ্ছে শ্বাসতন্ত্রের মাধ্যমে হয়। তো আমরা যদি সচেতন হই, শিশুকে আক্রমণ, এটা কিন্তু দুঃখজনক হচ্ছে যে এটা তার র্যাশ হওয়ার আরও 4 দিন আগে থেকেই তার এই রোগটা ছড়াতে থাকে। তো মনে করেন এই জন্য অনেকে বুঝতে পারে না যে আজকে না হয় একটা শিশুর আক্রমণ, আজকে আমরা র্যাশ দেখতে পাচ্ছি, তারও আরও আগের থেকেই তার কিন্তু জীবাণুটা ছড়াচ্ছে। ফলে অনেক সময় এখন এই ধরনের রোগীদের ক্ষেত্রে যেটা হয়, ফ্যামিলির একজনের যদি হয়ে থাকে অন্য বাচ্চাদেরকে আড়াল করা, আর বিশেষ করে আইসোলেশন করা এবং অন্যদের সতর্ক হওয়াটা খুব জরুরি। স্যার, আমরা কিন্তু জানি হামের একটি টিকা দেওয়ার কর্মসূচি আছে এবং তার একটি নিয়মাবলী আছে।
এই নিয়মটা স্যার আমাদের জন্য যদি একটু ছোট্ট করে বলেন। আমাদের ন্যাশনাল ইপিআই প্রোগ্রাম আমরা যেটা বলি টিকাদান কর্মসূচি, জাতীয় টিকাদান কর্মসূচিতে আমাদের শিশুদেরকে 9 মাসের বাসায় এবং তার 15 মাস বয়সে 2টা টিকা দিতে হয় হামের। তো এই টিকাগুলো যদি আমরা দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের শিশুদের এরকম অবস্থার পরিণতি হয় না আর কি সাধারণত। এই টিকাদান প্রক্রিয়া বা ভ্যাকসিনেশন এটা কিন্তু আমরা আগে জানতাম শুধু বাচ্চাদের জন্য, এখন আমরা দেখছি এটা বড়দের মধ্যেও দেওয়া হচ্ছে, বড়দের বুস্টার ডোজ। এই নিয়ে স্যার আমাদেরকে কিছু বলেন। বড়দের বুস্টার ডোজ হচ্ছে মনে করেন আমরা যেটা মনে করেন একটা বাচ্চা এমআর ভ্যাকসিন আপনার শুনে থাকবেন, যেটা হচ্ছে মিজলস এবং রুবেলা ভ্যাকসিন। বিশেষ করে আমাদের জনসংখ্যার মধ্যে মহিলাদের মধ্যে বাচ্চা মেয়েদেরকে যদি এমআর ভ্যাকসিন দেওয়া হয় তাদের যে একটা রুবেলা একটা কথা বললাম মিজলসের সাথে সাথে, এই রুবেলা আমাদের জন্মের সময় মায়েদের গর্ভাবস্থার শিশুকে ক্ষতিগ্রস্ত করে, এটা মানে কনজেনিটাল ডিফেক্ট তৈরি করতে পারে। এই জন্য ওই এমআর ভ্যাকসিন যদি দেওয়া যায়, যে বিশেষ করে এমআর ভ্যাকসিন দেওয়ার কথা বলা হয় বিশেষ করে উঠতি বয়সের পিবার্টির সময় এই বয়সে মেয়েদেরকে আমরা এমআর ভ্যাকসিনও দিতে পারি। স্যার এবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলবো। আমাদের চারপাশে বায়ু দূষণ বা এয়ার পলিউশন কিন্তু দিন দিন বাড়ছে। এর ফলে অনেক রোগীরই দেখা যাচ্ছে নাক কান গলায় ইনফেকশন তৈরি হচ্ছে। এই বায়ু দূষণটা কেন হচ্ছে, কিভাবে ছড়াচ্ছে, আমাদের একটু বলবেন স্যার। অত্যন্ত কঠিন প্রশ্ন আমাদের জন্য এবং সহজ প্রশ্ন বলবো, কারণ আমরা দেখতেছি যে বায়ু দূষণ চারিদিকে আমাদের দেশে কি অবস্থা। বায়ু দূষণের যে ইন্ডেক্সগুলো যে রয়েছে, যে মেজারমেন্টের যে ইন্ডেক্স আছে, প্রত্যেকটা ইন্ডেক্সে আমাদের জন্য আমাদের দেশের অবস্থান কিন্তু মোটেই সন্তোষজনক নয়। আমরা দেখতে পাচ্ছি এর একটা প্রধান কারণ হচ্ছে আমাদের ঘনবসতি এবং সাথে সাথে আপনারা দেখবেন যে ডিফরেস্টেশন, যে বন এবং আমাদের যে প্রাকৃতিক যে বিষয়গুলো আছে, যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকছে না কোনো রকমে। আমরা গ্রাম অঞ্চলে এবং শহরের আশেপাশে দেখেছি অনেক ইটের ভাটাগুলো থেকে নির্গত ধোঁয়া এবং গাড়ির নির্গত কালো ধোঁয়া ছাড়াও শিল্প কারখানা থেকে যে পরিমাণ গ্যাস, যেগুলো বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের দেশে যথেষ্ট এনভায়রনমেন্টাল কিংবা অন্যান্য মেজারগুলো স্ট্রং নয়। পরিবেশ অধিদপ্তর তারা এম্পাওয়ার্ড নয়, যে বাংলাদেশে যে পরিমাণ জনবল থাকলে পরে পরিবেশকে আমরা ইকোলজিক্যাল বিষয়গুলো আমরা নজরদারি করতে পারতাম, সেটা অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। বনায়ন দিন দিন কমে যাচ্ছে, ফলে আমাদের জলাধার প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য যে ন্যাচারাল যেগুলো হ্যাবিটেট ছিল সেগুলো আমরা বজায় রাখতে পারছি না। তার একটা প্রধান কারণ হচ্ছে আমাদের ঘনবসতি, আমাদের জনগণের চাহিদা বাড়তেছে, আমাদের আরবানাইজেশন বাড়তেছে, এবং এখন দেখবেন যে গ্রামেও কিন্তু আমাদের অনেক স্থাপনা হচ্ছে, শিল্প কারখানা হচ্ছে এবং বহুতল বিশিষ্ট ভবন হচ্ছে। এটা নিশ্চয়ই এটা কিন্তু আমরা যেটা করছি এগুলো সব মানুষজনিত, ম্যানমেড ফেনোমেনন বলা হয়। মানুষের কারণেই কিন্তু আমাদের পরিবেশ বিপন্ন হচ্ছে, এবং তারই কারণে যে আমাদের এখন দেখেন প্রায় সবারই এই সিজনে ঠান্ডা লেগে যাচ্ছে। আমরা তো মনে করেন আমরা যখন একটা দূষিত বায়ু যখন আসতেছে আমরা তো সবসময় বুঝতেছি না, কিন্তু উই আর ইনহেলিং, আমরা আমাদের শ্বাসতন্ত্রের মধ্যে এগুলো ঢুকছে। আমরা যে তবু বলবো যে আমাদের যে বডিতে যে ন্যাচারাল ডিফেন্স রয়েছে এটা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে বলে আমরা এখনো এই যে আপনি আমরা সবাই এখনো কথা বলছি, নাহলে এত কিছুর মধ্যেও পরিবেশের এত বৈরী পরিবেশের মধ্যেও আমরা সুস্থ আছি, আমরা কথা বলতে পারছি। ধন্যবাদ স্যার। এবারে আপনি যদি বলেন যে এই যে ময়লা ধুলাবালি বাতাস আমাদের ক্ষতি করছে, এতে করে আমাদের নাক কান গলায় কি ধরনের ক্ষতি তৈরি হচ্ছে? আমাদের তো প্রধানত যেটা বললাম যে আমাদের সংক্রমণের কারণে আমাদের সাইনোসাইটিস, মোস্ট অফ দ্য ইনফেকশন আমাদের যেটা হয় আমরা বলি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তার মধ্যে মনে করেন সর্দি লাগা, তারপর খাসি হওয়া, সাইনোসাইটিস হওয়া, গলা ব্যথা হওয়া, এগুলো যখন আমাদের কোনো একটা এই যে সংক্রমণের কারণে দূষণের মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশন যদি হয়, ভাইরাল ইনফেকশন যে সহজেই ভাইরাল ইনফেকশন হয়, তাইলে সিজনে দেখবেন যে আমাদের সবার সর্দি কাশি লেগেই আছে,
হয়ে যাচ্ছে। বাচ্চাদের তো আছেই, ইভেন বয়স্কদেরও এগুলো দেশে হবে। স্যার, আমরা এই বিষয়ে আপনার সাথে আরও বিস্তারিত আলাপ করব, ফিরে আসবো ছোট্ট একটু বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। আজকের আলোচনায় আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার MS আত্তার, মেডিসিন বিশেষজ্ঞ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আমরা কথা বলছিলাম নাক কান গলার ইনফেকশন নিয়ে। অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে বায়ু দূষণে নাক কান যখন এফেক্ট করে সেই ইনফেকশন কানেও ছড়িয়ে পড়ে। এই নিয়ে স্যার আপনার বক্তব্য কি? আমাদের যে শারীরিক সংযোগ রয়েছে ইন্টারনালি এক অঙ্গের সাথে আরেক অঙ্গে, তো এই জন্য যখন কারো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, যেমন ধরো কারো সর্দি লেগেছে, গলা ব্যথা হয়েছে, তখন তার এতে কানের সাথে যে যোগাযোগ আছে, কারো বিশেষ করে কারো যদি কানের পর্দার প্রবলেম থাকে আগের থেকে, যেমন কারো একজন ধরে কানের পর্দা ছিদ্র রয়েছে, এটাকে আমরা বলি CSO মানে সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া, তখন তাদের এইরকম সংক্রমণটা বেড়ে যেতে পারে। ওই যোগাযোগটা যেহেতু আছেই, ইনফেকশানটা অনেক সময় গলা থেকে কানের দিকে যেতে পারে। আবার মনে করেন কারো অ্যালার্জি আছে, মনে করেন আমরা তো প্রতিদিনই কম বেশি অ্যালার্জি আমাদের শরীরে ঢুকছে, কিন্তু সবসময় আমাদের ঠান্ডা লাগছে না, সবসময় আমাদের হাঁচি কাশি এগুলো হচ্ছে না। বডির একটা ডিফেন্স সিস্টেম রয়েছে, কিন্তু কেউ আছে অ্যালার্জিক। যেমন ধরেন একই পরিবেশে হয়তো তিনজনের কারো কিছু হয়নি, একজনের ঠান্ডা লেগে গেছে, একজনের সর্দি হচ্ছে, একজনের হাঁচি হচ্ছে, তার মানে ওনার অ্যালার্জি রয়েছে। কারো যদি এই ধরনের অ্যালার্জি থাকে, তাদের একটু বেশি সংক্রমণের চান্সই থাকে, যে মানে আমার গলার ইনফেকশন হলো, নাক কানের ইনফেকশন হলো, তার কানেও সংক্রমণটা ছড়িয়ে পড়তে পারে সংক্রমণটা। স্যার, এবারে আমি বলবো, আপনি যে একটু আগে বললেন যে আমরা এখন যে ওয়েদারে আছি বা আমাদের আবহাওয়ার যে পরিবর্তন, এই কারণে আমাদের অনেকেরই গলা ব্যথা হচ্ছে, কাশি হচ্ছে, সামান্য জ্বরও আসছে। এই যে রোগটা তৈরি হচ্ছে, এটা কি ছোঁয়াচে? আমি বলি ভাইরাস জনিত কিছু রোগ আছে, মনে করেন এগুলো তো ছোঁয়াচেই হয়। মনে করেন দেখবেন যে এই জন্য কারো এক ফ্যামিলিতে একজনের ঠান্ডা সর্দি কাশি হয়েছে, মার হলে বাচ্চার হচ্ছে, বাচ্চার হলে মা। আমরা অনেক সময় রোগীদেরকে জিজ্ঞাসা করি, বলে যে আমার ফ্যামিলিতে প্রায় অনেকেরই হয়েছে। এগুলো আমরা ধরে নিই যে এগুলো ভাইরাল। সাধারণত ভাইরালগুলো ছোঁয়াচে হয়, একজনের থেকে আরেকজনে হয়। আপনি নিজেও দেখবেন, আপনার পরিবারও তাই হয়, যে একজনের ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, আরেকজনের হয়েছে। কিছুটা ছোঁয়াচেই বলতে হবে। কিন্তু সেটা যদি অ্যালার্জিক হয়, সেক্ষেত্রে এটা কিন্তু ছোঁয়াচে না। না, অ্যালার্জিক যার হচ্ছে, অ্যালার্জিক কিন্তু ছোঁয়াচে না। ভাইরাল যদি হয় তাহলে ছোঁয়াচে হবে। এবারে স্যার আমরা যক্ষ্মা নিয়ে কথা বলবো। অনেকের অনেক দিন ধরে কাশি থাকে, সাধারণ কাশি কিন্তু যক্ষ্মা নয়। মানুষ কখন বুঝবে যে তার যক্ষ্মা হতে পারে? এটা আমাদের দেশের জন্য খুবই জরুরি যে কখন যক্ষ্মা হবে এটা জানা। আমাদের জাতীয় যক্ষ্মা কর্মসূচি রয়েছে বাংলাদেশে, দেখবেন যে তারা বিভিন্ন জায়গায় মানুষকে জনসচেতনতামূলক প্রোগ্রাম পরিচালনা করে। তার জন্য বিলবোর্ড রয়েছে, আরও কিছু আমরা বলি হেলথ এডুকেশনের ম্যাটেরিয়ালস তারা বিভিন্ন জায়গায় প্রচার করে। সেটাখানে আমরা বলি, যদি কারো কাশির সাথে রক্ত যায়, 2-3 সপ্তাহের অধিক কাশি থাকে, সাথে যদি কারো ওজন কমে যায়, জ্বরটা অল্প জ্বর বিকেলের দিকে আসে, মুখের রুচি কমে যায়, তাদের কিন্তু যক্ষ্মা হওয়ার সম্ভাবনা থাকে। তাইলে আমরা বিশেষ করে কোনো ডায়াবেটিস রোগী যদি থাকে, তাদের কিন্তু যক্ষ্মা হওয়ার এরকম কাশি দীর্ঘদিন সারছে না কাশি, তাদেরকে যক্ষ্মা হওয়ার সম্ভাবনা অন্য রোগীর চেয়ে ডায়াবেটিসের একটু বেশি থাকে। এক্ষেত্রে তাদের একটু বিশেষভাবে সচেতন হতে হবে। বিশেষ করে 2-3 সপ্তাহ যদি কোনো কাশি ভালো না হলে, সাথে যদি তার ওজন কমতে থাকে, আর জ্বরটার একটা প্যাটার্ন থাকে, আমরা ডাক্তারিতে ভাষায় বলি, আমাদের স্টুডেন্টদের বলি লো গ্রেড ফিভার, মানে অল্প জ্বর, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, মানে জ্বরটা বেশিরভাগই বিকালে আসে, অল্প জ্বর, আবার ছাড়ার সময় ঘাম দেয়। আমরা রোগীর কাছ থেকে এই কথাগুলো শুনে আমরা অনেক সময় বুঝে নেই যে এই জ্বরটা যক্ষ্মা হতে পারে। আবার নিউমোনিয়া যেটা কমন আর একটা ইনফেকশন আছে, সেটা কিন্তু কি হয়, অনেক বেশি জ্বর হয়, কাশি থাকে, বুক ব্যথা থাকে, রোগীর অনেক বেশি শ্বাসকষ্ট থাকে। যক্ষ্মাতে কিন্তু ওরকম বেশি শ্বাসকষ্ট থাকে না, বেশি জ্বরও বেশি থাকে না, বুকের ব্যথাও অত তীব্র হয় না। কিন্তু নিউমোনিয়াতে কিন্তু সেটা বেশ তীব্র হয়।
এবং সব বয়সেই হতে পারে। এখানেও ধরেন শিশু থেকে শুরু করে বয়স্ক, যুবা সবারই নিউমোনিয়া হতে পারে। যে কোনো সময় যে কোনো বয়সে এটা হতে পারে। এই যে সাধারণ ইনফেকশন হচ্ছে ফুসফুসে, এটা কি স্যার দ্রুত সারানো সম্ভব? আমি বললাম যে এই যে ইনফেকশনগুলো নানা কারণে হয়, কিছু ভাইরাল, কিছু ব্যাকটেরিয়াল, কিছু অন্যান্য, যেমন এই টিউবারকুলোসিসের মতো কিছু ফাঙ্গাল, রেয়ারলি ফাঙ্গাল ডিজিজ হয়। ভাইরাল ডিজিজগুলো সাধারণত আপার রেসপিরেটরি, আমরা ক্লাসিক্যালি বলি যদি কারো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, আপার রেসপিরেটরি মানে যে সর্দি, কাশি, গলা ব্যথা, এইগুলো সাধারণত বেশিরভাগই ভাইরাল হয়। এরা 5 থেকে 7 দিন থাকে। তো আমরা বলি ওষুধ খেলে 7 দিন, খাইলে 1 সপ্তাহ, মানে কথা ঘুরে ফিরে এক আর কি। মানে ওষুধ খাওয়া না খাওয়ার মধ্যে খুব বেশি তফাৎ করে না। তবুও মনে করেন আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট, একটা মানুষের জ্বর হয়েছে তার জন্য প্যারাসিটামল, একটু ঠান্ডা লেগেছে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, কিংবা একটু ধরেন ওষুধ ছাড়া বিভিন্ন পথ্য, যেমন একটু গলা গার্গল করা, কুসুম গরম পানি খাওয়া, কুসুম গরম পানি দিয়ে একটু লবণ দিয়ে গার্গল করা, এগুলো আমরা করে থাকি। সাধারণ ঘরোয়া চিকিৎসা আমরা নিয়ে থাকি। এই যে সাধারণ ফুসফুসের ইনফেকশন বা নিউমোনিয়া, এটা কি স্যার বারবার হয় একজন রোগীর? একটু আগে বলেছি যে ব্যাকটেরিয়ালগুলো সাধারণত নিচের দিকে হয়। ব্যাকটেরিয়াল, যেমন ধরেন নিউমোনিয়া, এটা ফুসফুসের নিচের দিকে, মানে আমরা বলি রেসপিরেটরি একটা লোয়ার রেসপিরেটরি একটা ইনফেকশন বলে আমরা, মানে ফুসফুসের ইনফেক্ট করে। আর আপার রেসপিরেটরি মানে আপনি বলছেন নাক, কান, গলার কাছাকাছি উপর উর্ধ্বাংশে হয়। তো নিচে যেগুলো হয় লাং প্যারেনকাইমাতে যেটা হয়ে থাকে, ওগুলো সাধারণত ব্যাকটেরিয়াল হয়। তো ব্যাকটেরিয়ালগুলো তো একটা মনে করেন নির্দিষ্ট, যেমন নিউমোনিয়া, আমরা ক্লাসিক্যাল যে নিউমোনিয়া বলি, লোবার নিউমোনিয়া বলি আমরা, ওইগুলো সাধারণত 1-2 সপ্তাহের চিকিৎসা ভালো হয়ে যায়। ভাইরাল নিউমোনিয়া তো বললাম চিকিৎসা করা না করা, বিশেষ করে যদি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়। কিন্তু আমরা প্রথম দেখলাম যে কোভিডের সময়ে যে পেশেন্টের, কোভিডও তো একটা ভাইরাস, এবং সেটা যে নিউমোনিয়া হয়েছে, সেই নিউমোনিয়া কিন্তু আমাদেরকে 2-3 সপ্তাহ ভুগতে হয়েছে, 1 মাসেরও অধিক ভুগতে হয়েছে। অনেকের লাংসে, মানে ফুসফুসে একটা দীর্ঘস্থায়ী ক্ষতও তৈরি করেছে। এটা আমাদের নতুন এক্সপেরিয়েন্স। অন্য ভাইরাসগুলোতে সাধারণত এরকম হয় কম, এবং নিউমোনিয়াগুলো সাধারণত 2-3 সপ্তাহের চিকিৎসায় ভালো হয়ে যায়। যদি কারো 2-3 সপ্তাহ চিকিৎসা দেওয়ার পরেও ভালো হচ্ছে না, তাহলে আমাদের যেটা সন্দেহ করতে হচ্ছে টিউবারকুলোসিস। তখন সেটা টেস্ট করে আমরা যক্ষ্মা হয়েছে কিনা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, যক্ষ্মা হয়েছে কিনা, অর্থাৎ যক্ষ্মা হয় নাই এটা আমাদেরকে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে। এই জন্য একটা নিউমোনিয়ার রোগী যখন আমাদের কাছে আসে, আমরা বলি যে আপনি নিউমোনিয়ার চিকিৎসা করেন, কিন্তু আপনি মাথায় রাখবেন যে এটা যক্ষ্মাও হতেও পারে। তাহলে কখন এটা সন্দেহ করবো? 2-3 সপ্তাহের চিকিৎসায় তো নিউমোনিয়া ভালো হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেরকম ভালো হচ্ছে না, রোগীর কাশি কমছে না। মানে আমরা যে এক্সরে করে দেখছি যে আগের এবং পূর্বের অবস্থা, এখন বর্তমান অবস্থা বেশি উন্নতি হচ্ছে না। রক্ত পরীক্ষা করে দেখে যে না, রক্তের যে টেস্টগুলো করে থাকি, নিউট্রোফিল কাউন্ট, টোটাল কাউন্ট, এগুলো কিন্তু কমেনি, অথবা অন্য রকমের প্যাটার্ন শো করছে। ESR, এগুলো আমরা পরীক্ষা করলে বুঝি এগুলো বেড়েই চলেছে, তখন আমরা টিউবারকুলোসিস সন্দেহ করি। তাহলে প্রথম দিকে নিউমোনিয়া সন্দেহ করলো, পরবর্তীতে আমরা এটা টিউবারকুলোসিস হয়েছে কিনা পরীক্ষা নিরীক্ষা করে আমরা নিশ্চিত হবার চেষ্টা করি। স্যার, আমরা তো আজকে কথা বলছি সাম্প্রতিক যে রোগগুলো দেখা যাচ্ছে তা নিয়ে, তার মধ্যে কিন্তু ডেঙ্গুও রয়েছে। আমরা এখন জানতে চাইবো, এই যে ডেঙ্গু রোগীগুলো আসবে, এই ডেঙ্গু রোগও কিন্তু ভাইরাস দিয়ে হয়, কেন তাহলে ডাক্তাররা মাঝে মাঝে ডেঙ্গু রোগীদেরকে অ্যান্টিবায়োটিক দেয়? এটা আসলে খুবই পার্টিনেন্ট প্রশ্ন। আমি বলবো এটা আমাদের সব ভিউয়ারদেরকে জানতে হবে। আমরা ডেঙ্গু জ্বরটা কখন বলি, আমি সবসময় আমরা বলে থাকি যে কারো যদি হঠাৎ করে বেশ জ্বর আসে, আমরা বলি সাডেন অনসেট কন্টিনিউড হাই গ্রেড ফিভার, হঠাৎ করে জ্বর আসছে, এটা একটানা জ্বরটা থাকছে এবং এটা হঠাৎই এবং বেশ উচ্চমাত্রার তাপমাত্রা আছে, এরকম জ্বর। এটা সাধারণত এই সিজনে বৃষ্টির পরপরই কিন্তু আমাদের দেশে ডেঙ্গি শুরু হয়ে যাবে। ডেঙ্গি একটা ভাইরাসজনিত রোগ, এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার মোটেই উচিত না। বরং আমরা যদি কোনো পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, কিছু কিছু অ্যান্টিবায়োটিক যেমন সিপ্রোফ্লক্সাসিন জাতীয় অ্যান্টিবায়োটিক ডেঙ্গিতে ইউজ করলে এটা বরং উল্টা
ক্ষতি করতে পারে রোগীর। আমরা যদি মনে করি যে আপনার যে জ্বরটা হচ্ছে এটা ডেঙ্গি হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনাকে আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি না, আপনাকে আমরা ভাইরাসের জন্য ফলো আপ করতে চাই, আপনি ঘরে এই কাজ করেন, পর্যাপ্ত পানি পান করেন, তারপর প্যারাসিটামল খেতে পারেন 6 ঘন্টা পর পর একটা নির্দিষ্ট মাত্রায়। আপনি কোনো ব্যথানাশক ওষুধ ব্যবহার করবেন না, যেমন অনেকে বেশি জ্বর, শরীর ব্যথা যেহেতু থাকে, অনেকে বলটালিন ইত্যাদি সাপোজিটরি ইউজ করে। এই সমস্ত ডেঙ্গিতে খুবই ক্ষতিকর। স্যার, আজকের আলোচনায় আসলে আমরা ভীষণ উপকৃত হলাম, অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। আজকের মতো এখানেই বিদায় নিব, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, RTVর সাথেই থাকুন।